একাত্তর এই ইস্যু আজ এত বছর পরও কেন মীমাংসিত হলো না? যেমন আজকে আমি 15 অ্যামেন্ডমেন্টে মানে মামলা ছিল, সে মামলায় অ্যাপিলেট ডিভিশনে আমি উপস্থাপন করলাম যে শরিয়া, কিন্তু কনস্টিটিউশনে বলে দিচ্ছেন যে শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, যেখানে তাজউদ্দিন সাহেব নিজে বলতেছেন যে শেখ মুজিবুর রহমান দিস অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট। উনি 25 তারিখ সন্ধ্যাবেলা কি হইলেন, অ্যারেস্ট হলেন। একে খন্দকার বলতেছেন উনি ঘোষণা দেননি। তাহলে এই কনস্টিটিউশনে এই যে নিলেন, তাহলে এই মীমাংসা অমীমাংসিত। আমি একটু আগে আপনাকে বললাম 16 ডিসেম্বর। কেন আমার মনে হয়, দেখেন আমার পরিবার মুক্তিযুদ্ধ, এই কথা বারবার বলার দরকার নাই। আমার মা বাবা সবাই যে সাফারার, বা বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধারা যে সাফারার, 16 ডিসেম্বর যে সারেন্ডার অনুষ্ঠানটা হলো, সেখানে কেন আমার মুক্তিযোদ্ধারা ছিল না? এই মুক্তিযুদ্ধটা তো আমাদের সবার, একটা লোকের কিন্তু না। কিন্তু এখানে আমি একটু অ্যাড করি, আপনি বাংলাদেশ ফোর্সের যে ওখানে উপস্থিতি ছিল, এই যে এগ্রিমেন্টের মধ্যে আত্মসমর্পণের যে দলিল, সেই দলিলে কিন্তু বাংলাদেশ ফোর্সের কথা উল্লেখ করা ছিল, সেটাও আপনাকে বলতে হবে। তা আপনি শুধু ভারতের কথা বলছেন, কিন্তু একটি অংশ তো আপনি অনুজ্জ রেখে যাচ্ছেন। আচ্ছা, এইটা আমি দেখলাম, আমি একটু সেজন্য আজকে নিয়ে এসেছি। এটা একটু বলে দিই। প্রথম কোনো মিত্র বাহিনী বলে কোনো বাহিনী ছিল না। আবার মনে দিই, জয়েন্ট ফোর্স বলে কোনো ফোর্স গঠন করা হয়নি, এরকম কোনো ট্রিটিও নেই। সো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একটা জয়েন্ট ফোর্স, আমাদের ফোর্সের সর্বাধিনায়ক ছিল জেনারেল MAJ ওসমানী, আর ইন্ডিয়ান ফোর্সের এইখানে দেখেন সুন্দর করে বলতেছে, আমি একটু পড়ে শোনাই, যেটা নিয়ে এই মিসকোট হচ্ছে। দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড এগ্রিড টু সারেন্ডার অল পাকিস্তানি আর্ম ফোর্সেস ইন বাংলাদেশ to Lieutenant General Jagjit Singh Arora, General Officer Commanding in Chief of the India and Bangladeshi forces in the Eastern Theater. Where is the Bangladeshi forces? Secondly, এখানে তার সাইন থাকতে হবে। এটা আপা ভালো জানেন যে কন্ট্রাক্ট হতে গেলে যদি একটা কন্ট্রাক্টের পার্টিতে আমরা 3 জন আছি, যদি 3 জন যদি সাইন না করি, আমি আপনাকে বলতে পারি না ইউ আর বাইন্ড বাই দিস। ঠিক আছে, আমরা এখানে বাংলাদেশ ফোর্সের কথা উল্লেখ করা আছে, সেটাই আমি বলতে চাইছি। না, আমি আপনি ওখানে আমি শেষ করে দিই আর একটু। দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড shall come under the order of Lieutenant General Jagjit Singh Arora as soon as this instrument has been signed. Full stop. কোথায় বাংলাদেশ সৈন্যের কথা বলা আছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আপনি যে কথাটা বলছেন, এখন মুক্তিযুদ্ধকে যেন খারিজ করে দেওয়ার মতো একটা অবস্থায় আমরা চলে যাচ্ছি। যে এটা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি, আপনি ভারতকে সামনে নিয়ে আসছেন। এই বক্তব্যটার সাথে ভারতের বক্তব্যের একটা মিল আমি দেখতে পাই, কারণ ভারত কিন্তু বরাবর বলে এসেছে এবং ভারতের বিভিন্ন দলিলেও আমরা দেখেছি এর সাথে পাকিস্তানের যুদ্ধ। আপনারা ভারতের এগেইনস্টে এত কথা বলেন, তাহলে ভারতের এই ন্যারেশন কেন আপনারা? এই জন্য একটু আগে বললাম, 16 ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধ না, মুক্তি দিবস হবে না। আমাদের মুক্তি দিবস হবে হচ্ছে 1972 সালের 13ই মার্চ। 1972 সালের 13ই মার্চ, যেদিন বঙ্গবন্ধুর দাবির পরিপ্রেক্ষিতে এদেশ থেকে 1.5 লক্ষ ইন্ডিয়ান সোলজার যখন এদেশ থেকে চলে গেল। আপনারা হয়তো জানেন কিনা জানি না, 16 ডিসেম্বর যখন এই পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার করলো, তারপর সমস্ত বিভাগীয় জেলাগুলোর হেডকোয়ার্টারের ডিসিদেরকে ডেকে সেই জেলাগুলোর দায়িত্বভার নিয়েছিল ইন্ডিয়া। কেন তা নিবে? এবং এটা যদি শামসুল্লাহ সাহেবের বইয়ে আপনার পড়লেই দেখতে পাবেন। সেই জন্যে যতদিন পর্যন্ত ইন্ডিয়ান সৈন্য এদেশে ছিল, আমরা স্বাধীনতা পাইনি। আমরা মার্কেট মানে আধিপত্যবাদ, অর্থনৈতিক আধিপত্যবাদের কথা বাদ দেন, সৈন্য যতদিন 13ই মার্চ 1972 সাল পর্যন্ত এদেশে ছিল, ততদিনকে আমাদের আসলে স্বাধীনতা হয়েছিল। তাহলে আমাদের স্বাধীনতা দিবস যখন 16 ডিসেম্বর করতেছি, তখন মোদি যখন টুইট করে বলে 16 ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, যখন আমাদের সম্মানিত সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের মিটিং হয়, সেই মিটিংয়ের পিছনে জেনারেল অরোরা আর নিয়াজির সারেন্ডার ছবি দেওয়া হয়, এই যে অবমাননা আমার মুক্তিযোদ্ধাকে, এটা তো আমাদেরকে অবমাননা। আমরা তো এই অবমাননা মানার জন্য তো মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধ তো আমাদের লক্ষ লক্ষকে মুক্তি সেনারা করছে। এই মুক্তি সেনা আমার আপনার ভাই বোন। ওকে, কিন্তু আত্মসমর্পণটা 16 ডিসেম্বরে যে সময় হয়েছিল, সেই সময়ে আপনি উল্লেখ যেটা করা আছে সেটাকে আপনি না মেনে বলছেন 13ই মার্চে যাওয়ার কথা। সেই বিষয়ে আমরা মন্তব্য আমি জানবো, কিন্তু আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে একটি দলের কর্মকাণ্ড 71-এ দেখেছে দেশবাসী, সেই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? আসলে কি দেশবাসী 71-এ দেখেছে কিনা, নাকি দেশবাসী ভুলে যাচ্ছে? একটি দল বলতে উনি পাকিস্তানের যে পাকিস্তান সেনাবাহিনীর যে অপারেশন, এটাকে মিন করছে না কোনো দলকে মিন করছে, এটা উনি যতক্ষণ পরিষ্কার করবে না
ততক্ষণ মনে হয় আমাদের এর মধ্যে যাওয়া উচিত না। কেন বলতেছি এই কথা? যে বাংলাদেশ জামাত ইসলামকে যদি ইন করা হয় তাহলে এটা হবে না, কারণ তার মা এবং তার বাবা, যেমন বলি তার বাবা মুসলিম লীগকে অ্যাকোমোডেট করছেন, ন্যাপ এবং মুসলিম লীগ দুইটার মধ্যে দিয়ে বিএনপির উৎপত্তি, এবং শাহ আজিজুর রহমান, জাদু মিয়া দুইজনাই কিন্তু সেন্টেন্স খাটা। আবার বলে দিচ্ছি, শাহ আজিজুর রহমান 5 বছর না, জাদু মিয়া 5 বছর জেলে খাটছিলেন যুদ্ধ অপরাধের জন্য, আর শাহ আজিজুর রহমান 2 বছর জেলে খাটছিলেন। সো যেখানে কনসিলিয়েশন করছেন তার বাবার আদর্শ থেকে সে তারেক রহমান বিচ্যুতি হবে এটা আশা করি না। দ্বিতীয় কথা, 90 সালে জামাতে ইসলামের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়া যখন সরকার করলেন, এবং আপনাদের একটা মনে আছে বোধহয়, বেগম খালেদা জিয়াও বলছিলেন এই দেলোয়ার হোসেন সাইদিদের যে বিচারটা হচ্ছে বিচারের নামে প্রহসন, এবং এই মির্জা আর মহাসচিব মহোদয় উনি পর্যন্ত বলেছেন এটা বিচারের নামে প্রহসন। সো আমাদের এই স্ট্যান্ডিংকে আমার ধারণা তারেক রহমান এইভাবে হয়তো অনেকে এটাকে ইন্টারপ্রেট করতে যাচ্ছে বিচারের নামে প্রহসন। যে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সে কথাগুলো আমরা নিজেরাও অনেকবার কথা বলেছি, যে বিচারগুলো হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত, যে পদ্ধতিতে আসামিকে থ্রেট দিয়ে গুম করে যেগুলো হয়েছে সেটা আমরা দেখেছি। কিন্তু এর অর্থ এই না যে মুক্তিযুদ্ধে যা ঘটেছে সেই স্মৃতিটা বিলোপ হয়ে যাবে মানুষের কাছ থেকে। বিএনপির সাথে কোন রাজনৈতিক দল যা ছিল যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়ার, তাকে গুরুত্ব দেওয়ার মধ্যে দিয়েও ইতিহাসে মুক্তিযুদ্ধ যে স্মৃতি, মুক্তিযুদ্ধে কোনো দলের যে কর্মকাণ্ড, সেইটা মানুষ ভুলে যাবে কিনা সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আমি আসবো আপনার কাছে। নৌকা ধানের শীষ, এক সাপের 2 বিষ নাকি? হ্যাঁ, 2 সাপের একই বিষ, সরি 2 সাপের একই বিষ। এই যে কথাগুলো, এই যে ন্যারেটিভগুলো দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে এখন চর্চিত হচ্ছে, তাহলে তো পাল্টা বিএনপিও প্রশ্ন করতে পারে যে যখন জামায়াতে ইসলাম বিএনপির সঙ্গে 2001 সালে জোটবদ্ধভাবে ইলেকশন করলো, বিএনপির গভর্নমেন্টে গেল, বিএনপির 2 জন মন্ত্রী জামায়াতে ইসলাম থেকে দায়িত্ব পালন করলেন, তখন কি তারা জানতেন না যে 2 সাপের একই বিষ? কিংবা তখন কি তাদের মনে হয় নাই যে বিএনপি চাঁদাবাজ, হেন তেন আজকাল যে ইয়েগুলো সামনে আসছে, তো সেই সময় কি তাদের এই কথাগুলো মনে হয় নাই? তো একই প্রশ্ন কিন্তু বিএনপিও রাখতে পারে। বরং বিষয়টিকে আমি এভাবে দেখি, সামনে নির্বাচন, প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে তাদের ভোট ব্যাংক আরো কতটুকু বাড়ানো যায়। প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে যে এইবার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি তারা সরকার গঠন করতে পারে। প্রতিটি রাজনৈতিক দল চিন্তা করছে, হয়তো যাদের ভোট কিছুটা কম, যে তারা কত বেশি আসন সংখ্যা কত বেশি বাড়ানো সম্ভব। সো এগুলো হিসাব মাথায় রেখেই ভোট ব্যাংক বাড়ানোর যে একটা প্রতিযোগিতা, সেটাকে খুব খারাপভাবে দেখবারও কিছু নাই। নির্বাচনকে সামনে রেখে আমি মনে করি এই ধরনের চাপান উত্তর চলতে পারে, এবং দলগুলো পরস্পরের যদি মনে করে যে দুর্বলতা কিংবা পরস্পরের যেই জায়গাগুলোকে তারা মনে করে মানুষের চোখের সামনে নিয়ে আসলে তার ভোট কিছুটা বাড়বে, ওই দলের ভোট কিছুটা কমবে, সেগুলো আনতেই পারে। এটা খুব স্বাভাবিক। তার মানে এগুলো আসলে কিছু মিন করে না, এটা ভোট ব্যাংক আরো একটু বড় করার জন্য, স্ট্রঙ্গার করার জন্য শুধু একটা হচ্ছে যে ভোট ব্যাংক বাড়ানোর পর আছে, 2 হচ্ছে কাউন্টার। আপনি একটা ন্যারেটিভ যদি বাজারে দেন আমার বিপক্ষে, ডেফিনেটলি সেটা কাউন্টার করবার জন্য আমি আরেকটা ন্যারেটিভ আনবো।